মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধ্যে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামে সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও রায় বাড়ির বউরানী। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সুরজিৎ ঘোষ। প্রধান চরিত্রে তারানাথ ও সত্যবতী। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও রায় বাড়ির বউরানী। আজ তোমাদের একেবারে গা ছমছম একটা ভয়ের গল্প বলবো, বুঝলে হে কিশোরী? তোমরা বরাবর আমার কাছে অনুরোধ করো বিভিন্ন রোমাঞ্চক রোমাঞ্চকর ঘটনার কথা তোমাদের বলে শোনাতে। আজ সেরকমই একটা ঘটনার কথা হঠাৎ করেই মনে পড়ে গেল। চারি, মা চারি, একটু চা নিয়ে আয় মা। উফ, এরকম ঠান্ডার দিনে তার উপরে আবার এই গভীর নিম্নচাপের ঝেড়ে ঝমঝম করে এক নাগারে হয়ে চলা বৃষ্টি, হাত পা যেন একেবারে বরফের মতন জমে যাচ্ছে। যাচ্ছি বাবা মশাই, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি হাতের কাজটা সেরে আপনাদের জন্য চা করে নিয়ে যাচ্ছি। আমি এবং কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। প্রায় 10 মিনিটের মতো সময় হয়ে গেল। একই মাঘ মাসের কনকনে ঠান্ডা, তার উপর আবার সমুদ্রে গভীর নিম্নচাপের কারণে আজ বিগত 3 দিন যাবৎ এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে। সকালের দিকে ঝিমঝিম করে বৃষ্টি হলেও এখন রীতিমতো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। প্রকৃতি পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে মুষলধারা বর্ষণের কারণে। পরিবেশের মধ্যে ঘনিয়ে এসেছে অন্ধকার। মেঘলা আবহাওয়ার জন্য অকাল সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে সমগ্র বিশ্ব চরাচরের বুকে। কোথাও কোনো শব্দ হচ্ছে না, কেবল বাইরে কিছু পাখির কোলাহল শোনা যাচ্ছে। আর বৃষ্টিপাতের শব্দ ছাড়া আর কিছুই কানে এসে পৌঁছাচ্ছে না।
বৃষ্টির সাথে সমানভাবে তালে তাল দিয়েছে দমকা জোলো বাতাস। সেই জোরালো বাতাসের দাপট আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। গায়ের মধ্যে চাদর জড়ানো থাকলেও রীতিমতো হাড়ে কাঁপুনি দিচ্ছে। তাই কিশোরী সমানে দুই হাতের তালু ক্রমাগত ঘষেই চলেছে, দেহের উষ্ণতা একটু বাড়ানোর উদ্দেশ্যে। ঠাকুরমশাই জ্বলন্ত পাসিং শো সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলেন উঠানের জমা জলের মধ্যে। সিগারেটের আগুন সেখানে গিয়ে জলে পড়া মাত্রই আগুনটা নিভে গেল। নিজেদের মধ্যে নানান টুকিটাকি গল্পগুজব করতে করতে মিনিট 5 যেতে না যেতেই চারি নিয়ে এসে হাজির হলো বড় পেয়ালায় 3 পেয়ালা চা, আর সাথে বেশ অনেকটা মুড়ি মাখা। খাঁটি ভেজালহীন সরিষার তেলে চুপচুপে করে মাখানো মুড়ি থেকে উঠে আসছিল একটা ঝাঁঝালো গন্ধ। আমরা চায়ের সাথে এক খাবল মুড়ি তুলে তা মুখে ভরতেই ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন আজকের সেই ভয়ানক ভৌতিক কাহিনী। আমরা একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে বসে মন দিয়ে শুনতে লাগলাম। সেইবার আমি হাঁটতে হাঁটতে গিয়ে উপস্থিত হয়েছিলাম নীলাচল পাহাড়ের পাদদেশে থাকা একটি ছোট গ্রামে। সে গ্রামের নাম ছিল খুব সম্ভবত দেবনগরী। তোমরা তো জানো আমি অতীতের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিয়েছি একেবারে ভবঘুরের মতন জীবন যাপন করে। কোনোখানেই আমার নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না, কোনো লক্ষ্যও ছিল না। দু চোখ যখন যেদিকে গিয়েছে সেই দিকেই পরমেশ্বরের ওপর অপরিসীম ভরসা রেখে আমি হেঁটে গিয়েছি। আর চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষদের সাথে আমার সান্নিধ্য হয়েছে তাদের যথাসাধ্য চেষ্টা করেছি সকল বিপদ থেকে উদ্ধার করতে। মধুসুন্দরী দেবীর কৃপায় আমার খাওয়া পড়ার বিশেষ কোনোদিন কোনো সমস্যা হয়নি। দেবী আমায় আশীর্বাদ করে বলেছিলেন আমার জীবনে নাকি মোটা ভাত মোটা কাপড়ের অভাব কোনোদিনই হবে না। তাই দেবীর আশীর্বাদে সেই চিন্তা আমাকে গ্রাস করতে পারিনি কোনোদিনই। সে যাই হোক, দেবনগরী গ্রামের বুকে হাঁটতে হাঁটতে আমি সহসা থমকে দাঁড়ালাম একটি বিশাল বড় প্রাচীন অট্টালিকার সামনে। বাড়িটির অবস্থা দেখেই বিলক্ষণ বোঝা যায় একটি বেশ বড় লোক অর্থাৎ ধনী পরিবারের বাসভবন। সমগ্র গ্রাম ঘুরলেও হয়তো এত বড় বাড়ি আর দ্বিতীয়টি পাওয়া যাবে কিনা সন্দেহ। আমার মোটেও দৃষ্টি আকর্ষণ করলো না, আকর্ষণ করলো অদ্ভুত কিছু বৈশিষ্ট্য। আমি প্রশ্ন করলাম, কেন ঠাকুরমশাই দেবনগরী গ্রামের সেই বিশাল আকারের বাড়িটার মধ্যে আপনি কি এমন বৈশিষ্ট্য খুঁজে পেলেন যা আপনার দৃষ্টি আকর্ষণ করলো? আপনি একেবারে থমকে দাঁড়ালেন, তার কারণটা কি? কিছু অদ্ভুত কিছু ওই বাড়িটার মধ্যে আপনি লক্ষ্য করেছিলেন? আমি দেখলাম সেই বিশাল বড় বাড়িটির চারপাশে কেমন যেন ঘিরে রয়েছে একটা অদ্ভুত কালো পাতলা ফিনফিনে কাপড়ের মতন আচ্ছাদন। চারপাশের দিকে নজর বোলাতেই বুঝলাম কোথাও কোনো কালো ছায়া নেই, কেবলমাত্র এই বিশাল আকারের বাড়িটির মধ্যে নেমে এসেছে সেই অদৃশ্য কালো চাদরের মোড়ক। আমি পরিষ্কার বুঝতে পারলাম এটা কেবলমাত্র আমি দেখতে পাচ্ছি, আমি ছাড়া আর অন্য কারো নজরে ধরা দেবে না এই জিনিস। খুব সূক্ষ্মভাবে বাড়িটির চারপাশ পর্যবেক্ষণ করতেই আমার নজর কাড়ল সেখানকার মাটির মধ্যে থাকা শুকনো ঘাসেদের দল। সমগ্র তল্লাটের সবুজ কচি নরম ঘাস যেন কোনো অজানা কারণে জ্বলে পুড়ে একেবারে কালচে বর্ণ ধারণ করেছে। দু চোখ বন্ধ করে বাতাসের মধ্যে
লম্বা ঘ্রাণ নিতেই বুঝতে পারলাম এটা খুব বাজে গন্ধ ছড়িয়ে রয়েছে সেই বিশাল আকার বাড়িটির চারপাশে। শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়ে গিয়েছে তারা খুব সহজেই বলে দিতে পারবে যে এই সমস্ত লক্ষণ আসলে ঠিক কতটা অমঙ্গলজনক, কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে। আমি এবার আমার কাঁধে থাকা লাল শালুর ঝোলার ভেতর থেকে বের করে আনলাম একটি সবুজ কাগজি লেবু এবং কিছুটা গুঁড়ো সিঁদুর। সেই গুঁড়ো সিঁদুর দিয়ে কাগজি লেবুর মধ্যে খুব সূক্ষ্মভাবে একটি বিশেষ তন্ত্রের চিহ্ন অঙ্কন করে সেই লেবু ওই বাড়ির সামনের মাটিতে নামিয়ে রাখতেই আমার চোখের সামনে মাত্র কিছুক্ষণের মধ্যেই লেবুর রং সবুজ থেকে সম্পূর্ণ কালো রূপ ধারণ করলো। আপনি কি 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 বলছেন ঠাকুরমশাই? এ যে অবিশ্বাস্যকর বিষয় একেবারে। হ্যাঁ গো, তাহলে আর বলছি কি? তবে তোমাদের মতো সাধারণ সংসারী মানুষের কাছে ঘটনা যতই অবিশ্বাস্য অযৌক্তিক বলে মনে হোক না কেন, আমাদের মতন মানুষ যারা তন্ত্রমন্ত্র নিয়ে নিয়মিত চর্চা করেন তাদের কাছে ঘটনা কেবলমাত্র একটি পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। এ বাড়িটির মধ্যে বিভিন্ন লক্ষণ দেখেই আমি প্রথমেই পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে সেখানে সাংঘাতিক অশুভ অপশক্তি জাতীয় কিছু একটা রয়েছে। তবে তার শতভাগ নিশ্চিত হবার জন্যই কাগজি লেবু বের করে এই পরীক্ষাটিকে করতে হয়েছিল। সবুজ তরতাজা কাগজি লেবুটা যখন শুকিয়ে গিয়ে একেবারে কালচে হয়ে গেল তখন আমি পুরোপুরি নিঃসন্দেহ হলাম যে আমার ধারণা একেবারেই সঠিক। অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করে আমি পদার্পণ করলাম সেই অট্টালিকাটার সদর দরজার দিকে। অট্টালিকাটার বিশাল বড় মেহগনি কাঠের বন্ধ দরজার সামনে টোকা মারতেই ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন একজন বয়স্ক মহিলা। কাকে চাই? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কে? ঘরের ভেতর থেকে যে বয়স্ক মহিলা বেরিয়ে এলেন তাকে দেখেই আমি বুঝতে পারলাম তিনি বর্তমানে ভীষণ রকম চিন্তার মধ্যে রয়েছেন এবং খুব সম্ভবত হয়তো বেশ কয়েকটি রাত সম্পূর্ণ বিনিদ্র অবস্থায় তিনি কাটিয়ে দিয়েছেন, যার কারণে তার গাত্রবর্ণ উজ্জ্বল হলেও দু চোখের তলা কালচে হয়ে গিয়েছে। আমি 2 হাত নমস্কারের ভঙ্গিতে জড়ো করে সামান্য মৃদু সৌজন্যমূলক হাসি হেসে বললাম, আগে নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি একজন ভবঘুরে সাধক মানুষ, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। আজই আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি। যেতে যেতে আপনাদের বাড়িটি চোখে পড়ল। সত্যি কথা বলতে বেশ কিছুটা খিদেই পেয়েছে আর তার সাথে তৃষ্ণাও পেয়েছে। যদি একটু অন্ন জলের ব্যবস্থা করেন তাহলে বড় কৃতজ্ঞ হই। আমি আসল কথাটি গোপন করতে বাধ্য হলাম। তাছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। ওভাবে প্রথমেই কি আর বলতে পারি না যে আমি পরিষ্কার বুঝতে পারছি আপনাদের বাড়িতে সাংঘাতিক রকমের কোনো অশুভ শক্তির আগমন ঘটেছে, আর সেই জন্যই আপনাদের বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি আমি সেই বিপদ থেকে আপনাদের রক্ষা করার জন্য। তাহলে তারা নির্ঘাত আমাকে ভণ্ড না হলে কোনো ধূর্তধড়িবাজ অসৎ ব্যক্তি বলে সন্দেহ করত, তাই আমাকে এই মিথ্যার আশ্রয় নিতেই হলো। পরিষ্কার বুঝতে পারলাম বৃদ্ধার মুখে কেমন যেন একটা অস্বস্তির ভাব নেমে এলো। আমার এই প্রস্তাবে মনে হলো এই কয়েকদিন ধরে যেন তাদের বাড়ির নিদারুণ অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে, যা তারা কিছুতেই বাইরের মানুষের কাছে প্রকাশ করতে চাইছে না। যদিও তেমনটাই খুব স্বাভাবিক এক বিষয়। কেউ বা নিজের বাড়ির অতিলৌকিক কোনো বিপদের কথা ঠেঁড়া পিটিয়ে লোক জানাজানি করতে চায়, কিন্তু তবুও
আমি হয়তো একজন ব্রাহ্মণ মানুষ বলে এক্ষেত্রে তিনি আমাকে বাড়ির অন্দরমহলে যাবার অনুমতি দিলেন। আসুন, ভিতরে আসুন। আপনি এখানেই বসুন, আমি ভেতর থেকে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। দয়া করে আমাকে আপনি আজ্ঞে করে সম্বোধন করবেন না। আমি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট, প্রায় আপনার সন্তানের সমতুল্য, তাই তুমি করেই বললে বেশি খুশি হব। আচ্ছা আচ্ছা, তাই হবে বাবা, তুমি একটু বসো, আমি এই যাব আর এই আসবো। এ কথা বলে বৃদ্ধ চলে গেলেন রান্নাঘরের দিকে। আমি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম সমস্ত বাড়ির অন্দরমহল। বারবার আমার দুই চোখ খুঁজতে লাগলো অস্বাভাবিক কোনো কিছু দেখা যায় কিনা। এবারের অন্দরমহলে প্রবেশ করার পেছনে আমার যে আসল উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য সাধন করার জন্য আমি অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলাম। অল্প কিছুটা সময়ের মধ্যেই সেই বৃদ্ধা ফিরে এলেন। তার দুই হাতে দুটি বিশাল আকারের বগিওয়ালা কাঁসার থালা। আমার সামনে সেই থালা নামিয়ে রাখতেই আমি দেখলাম সেখানে অনেক ফল, মিষ্টি, লুচি, পুরি আর কত কি যেন রয়েছে। রান্নাঘরের ভেতর থেকে খুব সম্ভবত একটি কাজের মেয়ে এসে আমার উদ্দেশ্যে তালপাতার পাখার বাতাস করতে লাগলো। আমি গৃহকর্ত্রীর উদ্দেশ্যে বললাম, ওরে বাবা, একসাথে এত কিছু খেতে পারবো না যে। আপনি যদি এই খাবারের বেশিরভাগটাই তুলিয়ে রাখেন তাহলে ভালো হয় খুব। সে কি বাবা, এই তো বললে তোমার ভীষণ খিদে তৃষ্ণা পেয়েছে, আর এখন বলছো এই সামান্য খাবারটাও খেতে পারবে না? আরে পারবে পারবে, তোমাদের মতো জোয়ান ছেলেরা তো এই বয়সে অনায়াসেই খেতে পারে। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি খাও। তুমি যদি একান্ত খেতে না পারো তখন না হয় আমরা এই পরিবারের সদস্যরা তোমার ওই উচ্ছিষ্ট প্রসাদ হিসেবেই গ্রহণ করব। সত্যি তো, ব্রাহ্মণ ভোজনের ভাগ্য কি আর সচরাচর মেলে? আমি খেতে খেতে বৃদ্ধার উদ্দেশ্যে বললাম, আচ্ছা, আপনাদের এই পরিবার হচ্ছে কোনো সম্ভ্রান্ত বনেদি পরিবার, তাই না? এত বড় বৃহৎ আকারের অট্টালিকা এই গ্রামে আমার নজরে এখনো পর্যন্ত তো আর একটুও পড়েনি। আমার কথা এইবার এতক্ষণে যেন বৃদ্ধার ঠোঁটে একটু হলেও হাসির আভা ফুটে উঠল। তার মুখমণ্ডল জুড়ে ছড়িয়ে পড়ল এক নিদারুণ গৌরবের ভাব। তিনি বেশ আনন্দের সাথে কইলেন, হ্যাঁ বাবা, তুমি একেবারে ঠিকই আন্দাজ করেছো। আমাদের পরিবার শুধুমাত্র এই গ্রামেই নয়, সমগ্র তল্লাটের মধ্যে একমাত্র সম্ভ্রান্ত বনেদি পরিবার। আমাদের রায় পরিবারের নাম 8 থেকে 80 সব মানুষই জানে। তোমাকে তো আমাদের পরিচয়টাই দেওয়া হয়নি। আমরা হলাম এই দেবনগরী গ্রামের সম্ভ্রান্ত বনেদি পরিবার, রায়বাড়ির সদস্য। আমার নাম সত্যবতী রায়। সত্যবতী দেবীর সাথে কথা বলতে বলতে আমি খাওয়াটা সারলাম। খাওয়া দাওয়া করে সেখান থেকে উঠতেই যাব, ঠিক এমন সময় ঘটলো এক অপ্রত্যাশিত অস্বাভাবিক ঘটনা। সেই ঘটনা এমনভাবে ঘটলো যে আমরা কেউই তার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলাম, কেন ঠাকুরমশাই, কি এমন ঘটনা ঘটলো যার জন্য আপনি এরকম বলছেন? আমার প্রশ্ন শুনে ঠাকুরমশাইয়ের দুই চোখের মধ্যে লকলকে বিষাক্ত সাপের মতো একটা ভয় আর একটা আতঙ্ক খেলা করল। তিনি এমনভাবে সামনের দিকে তাকিয়েছিলেন যেন তার দুই চোখের সামনে ফুটে উঠছে সেই ভয়ানক দৃশ্য। ঠাকুরমশাই থমথমে গলায় বলতে লাগলেন, তার স্বরে এক বিকট চিৎকার করে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো একজন রমণী।
তোমাদের আমি ভাষায় বলে বোঝাতে পারবো না কিশোরী। তার রূপ আসলে ঠিক কিরকম ছিল, তবে এক কথায় শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে আমার জায়গায় যদি ওই রায়বাড়ির অন্দরমহলে অন্য কোনো সাধারণ মানুষ থাকতো, তাহলে সে ওখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তো। হিংস্র ক্ষুধার্ত মাংসাশী প্রাণীর মতন 4 হাত পায়ে ভর করে সে এক প্রকার প্রায় লাফিয়েই বেরিয়ে এলো বৈঠকখানায়। রমণীর মাথায় লম্বা লকলকে অবিন্যস্ত চুলগুলো তার মুখের মধ্যে নেমে এসেছে ঝালরের মতন। মুখমণ্ডলের ওপর থেকে চুল সরিয়ে খিলখিল করে হেসে উঠল সে। মুখমণ্ডলের ওপর থেকে চুলের আস্তরণ সরানো মাত্রই আমি দেখলাম তার মুখমণ্ডল অদ্ভুত অস্বাভাবিক রকমের ফ্যাকাশে। হ্যাঁ, মৃত কোনো মানুষের দেহের চামড়া ঠিক যেরকম রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যায়, বর্তমানে সেই রমণীরও গাত্রবর্ণ একেবারেই ঠিক সেরকম। তার সিঁথি ভরা টকটকে লাল সিঁদুর, মধ্য ললাটের গোল টিপ ঘেঁটে দিয়ে ছড়িয়ে পড়েছে চারপাশের মধ্যে, তাতেই সমগ্র কপাল লাল হয়ে উঠেছে তার। 2 চোখের তলা গাঢ় কৃষ্ণবর্ণ। তবে সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি সেটি হলো তার 2 চোখ। হ্যাঁ, তার চোখের দৃষ্টি কি ভীষণ রকমের মৃত্যু শীতল। 2 চোখের মধ্যে মণি বলে কিছু নেই। 2 চোখ একেবারে সাদা, ধবধবে সাদা। দাগহীন কাগজের মতন তার অঙ্গে রয়েছে একটি ছাপা টোড়া কাটা কালচে সাদা ধূসর শাড়ি। বিকৃতভাবে সেই রমণী তাপিয়ে বেড়াতে আরম্ভ করলো আর খলখল করে হাসতে হাসতে বলল, ছাড়বো না, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না। সবকিছু তছনছ করে দেবো আমি। যতক্ষণ না সবকিছু ধ্বংস করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। সত্যবতী দেবী অত্যন্ত উত্তেজিত হয়ে বলে উঠলেন, এ কি করলে? বকুলের ঘরের দরজা খুলে দিলে। এবার কি হবে? বাড়িতে তো কোনো পুরুষ মানুষও নেই। রামচরণ এখন বাইরে গিয়েছে। এবার আমি একলা মেয়ে মানুষ হয়ে বকুলটাকে সামলাবো কি করে? এতক্ষণ ধরে যে মেয়েটি সামনে তাল পাতার পাখার বাতাস করছিল, সে অত্যন্ত ঘাবড়ে গিয়ে বললে, কর্তামা, আমার মনে হয় বাসন্তী বৌরানীকে খাবার দিতে গিয়েছিল, আর সেই সুযোগেই বৌরানী বাইরে বেরিয়ে পড়েছে। উফ, এই বাসন্তীটাকে নিয়ে আর কিছুতেই পারা যায় না। আমি কতবার ওকে বলেছি এই জানলা গলিয়ে খাবার দিয়ে দিতে, ঘরের দরজা যেন না খোলা হয়, কিন্তু সে আমার কোনো কথাই দেখছি কানে তোলে না। কেবলমাত্র তার জন্যই এবার চরম বিপত্তিটা কি ঘটলো। হায় ঈশ্বর, আমার বকুলটাকে আমি সামলাবো কি করে? ও যে আবার সে আগের মূর্তি ধারণ করেছে। রায়বাড়ির সেই রমণী সেখানে উপস্থিত সকলকে ভীষণ রকমের চমকে দিয়ে দেওয়ালের মধ্যে টাঙানো বিশাল বড় লম্বা কাপড়ের পর্দা ধরে ঝুলে টিকটিকির মতন 4 হাত পায়ে হেঁটে সে উঠে গেল সোজা বাড়ির একেবারে ছাদে। তারপর আবার খলখল করে হাসতে লাগলো। এরকম অপ্রত্যাশিত, অস্বাভাবিক, অমানুষিক দৃশ্য চোখের সামনে প্রত্যক্ষ করে তার সহ্য করতে পারলেন না সত্যবতী দেবী। তিনি আরাম কেদারার ওপর ধপ করে বসে পড়লেন। অপরিসীম ভয়ে তার দাঁত কপাটি যেন লেগে যাবার জোগাড়। থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন তিনি। সেই কাজের মেয়েটিও 2 চোখ বন্ধ করে নিয়েছে ততক্ষণে। সহজাতভাবে তার বুক ঠেলে বেরিয়ে এসেছে একটা তীব্র আর্তচিৎকার। ওরে মুখ পুরি, এরম করে চিৎকার করছিস কেন? চুপ কর, চুপ কর। কর্তামা, ও কর্তামা, বৌরানী কি করে এরকম হাঁটছে গো? কোনো মানুষের পক্ষে কি ছাদের মেঝেতে এইভাবে উল্টো হয়ে হাঁটা কিংবা ঝুলে থাকা সম্ভব? মেয়েটি যে খুব একটা অমূল্য কিংবা ভুল প্রশ্ন করেছে
সেরকমটা একেবারে নয়। সত্যি কোনো মানুষের এই ক্ষমতা নেই যে ছাদের মধ্যে থেকে উল্টো হয়ে ঝুলে থাকতে পারে। রায়বাড়ির সেই মহিলা তথা বকুল 2 হাত ও 2 পা ছাদের সাথে আটকে নিজেকে নিচের দিকে ঝুলিয়ে রেখেছে। তার মাথার প্রত্যেকটি চুল শূন্যের মধ্যে ভাসছে। মুখগহ্বরের ভেতর থেকে বেরিয়ে রয়েছে অস্বাভাবিক মাত্রার বড় লকলকে কুচকুচে কালো জিভের বেশ কিছু অংশ। সেই জিভের মধ্যে থেকে লাল রস জাতীয় কিছু টপ টপ শব্দে চুঁয়ে পড়ছে নিচের দিকে। ছাড়বো না, কাউকে ছাড়বো না। কেউ নিস্তার পাবে না আমার হাত থেকে। সবকিছু ধ্বংস করে দেবো, তবেই আমার শান্তি। পাগলি মেয়ের মতন তার স্বরে চিৎকার করে এবার সে একই কথাগুলো বলল বকুল। তারপর সে এক প্রকাণ্ড লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ল নিচে। আমি সিদ্ধান্ত নিলাম এবার কিছু একটা আমাকেই করতে হবে, তা না হলে এই বকুল হয়তো সাংঘাতিক ভয়ানক রকমের কিছু একটা ঘটিয়ে ফেলবে। বাপরে, এমন সাংঘাতিক দৃশ্য ভাবতেই আমার বুক শুকিয়ে যাচ্ছে ঠাকুরমশাই। আপনি আপনি এবার কি করলেন? যেমন ভাবা ঠিক তেমনই কাজ। আমি শটান উঠে ঝোলার ভেতর হাত ভরে এগিয়ে দিলাম সেই দিকে। বকুল আমায় দেখে আরো জোরে জোরে হেসে উঠল, কিন্তু সে তখনও বুঝতে পারছিল না যে তারপর ঠিক কি ঘটতে চলেছে। আমি এবার ঝোলার ভেতর থেকে বেশ কিছুটা গুঁড়ো সিঁদুর বার করে তা লেপে দিলাম তার মধ্যে ললাটে। তারপর বাম হস্ত দিয়ে তার মস্তক চেপে ধরে ডান হস্তের মধ্যমা উল্টিয়ে একেবারে ঠিক 2 ভ্রুর মাঝখানে ঠেকিয়ে উচ্চকণ্ঠে মন্ত্রপাঠ আরম্ভ করলাম। তোমাদের তো আগেই বলেছি, এই সমস্ত তন্ত্রের দীক্ষা মন্ত্র অথবা গুরু প্রক্রিয়া এই সকল ব্যাপারে বেশি বর্ণনা করা চলে না। তা যেমন আমাদের জন্য নিয়ম বিরুদ্ধ, ঠিক তেমনইভাবে তন্ত্রে অদীক্ষিত ব্যক্তি যে এই সকল কথা শুনবে তার জন্য যথেষ্ট অমঙ্গলজনক বটে। তাই সেই মন্ত্রের ব্যাপারে তোমাদের খোলসা করে কোনো কিছুই বললাম না। আমি যতই মন্ত্র পড়তে লাগলাম ততই সেই বকুল আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো এবং আপ্রাণভাবে চেষ্টা করলো আমাদের হাত থেকে নিজেকে মুক্ত করার। কিন্তু আমিও এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়। ধীরে ধীরে সে একসময় নিস্তেজ হয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝের ওপর। আমি কপালের ঘাম মুছে সত্যবতী দেবীর উদ্দেশ্যে বললাম, সত্যবতী দেবী, আপাতত আর কোনো চিন্তা নেই, তবে ভয় পাবেন না। শুধুমাত্র জ্ঞানই হারিয়েছে। আপনি কে বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমার দিকে মন্ত্রমুগ্ধের মতন হতবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন সত্যবতী দেবী। তার মুখের সমস্ত বাক শক্তি যেন সাময়িক সময়ের জন্য উধাও হয়ে গিয়েছিল। বেশ কিছুটা সময় পর তিনি পুনরায় স্বাভাবিক হয়ে বললেন, তুমি কে বাবা? এরকম ভাবে বকুলকে নিয়ন্ত্রণের মধ্যে আনলে এটা তো মোটেই স্বাভাবিক কাজ নয়। তা সকলের পক্ষে করাও তো সম্ভব না। তোমার আসল পরিচয়টা বলো তো, দয়া করে। আমার কাছে কিছু গোপন করো না। এমনিতেই আমার পরিবারে কয়েকদিন ধরে যা ঘটে চলেছে তা নিয়ে আমি বড় চিন্তিত আর বিধ্বস্ত। বাবা, ও বাবা, বলো না গো, তুমি কে? তুমি এইমাত্র যা করেছো তার আর যাই হোক না কেন কোনো সাধারণ মানুষ তো করতে পারবে না। সত্যবতী দেবী, আপনি দয়া করে এত বেশি বিচলিত হয়ে পড়বেন না। আপনার শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। আপনি নিজেকে দয়া করে শান্ত করুন। আমি আপনাকে সমস্ত কিছু বলছি। 2টি কাজের মেয়ে বকুলকে সেরকম সংজ্ঞাহীন অবস্থাতেই ধরে ধরে নিয়ে গেল তার ঘরের দিকে। আমি সত্যবতী দেবীর একেবারে মুখোমুখি রাখা একখানি আরামকেদারার ওপর বসে তার উদ্দেশ্যে বললাম, সত্যবতী দেবী, আমি কিছু তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষবিদ্যা জানি। এই সমস্ত কিছু দিয়েই সবসময় চেষ্টা করি বিভিন্ন বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে। সত্যি বলতে কি, আপনাদের বাড়িতে আসার পূর্বেই আমি বুঝতে পেরেছিলাম যে এই বাড়ির মধ্যে সাংঘাতিক ভয়ানক কিছু একটা অশুভ শক্তির আগমন ঘটেছে।
আর সে কারণেই আমি এক প্রকারে বাড়ির অন্দরমহলে এসে উপস্থিত হয়েছি। দেখুন, প্রথমেই তো আর আমি আপনাকে বলতে পারতাম না যে এই সমস্ত কথা, তাই আপনাকে খিদে পাওয়ার কথাটা ভুলে সামান্য ছলনার আশ্রয় নিতে হয়েছিল। দয়া করে আপনি আমায় মার্জনা করবেন। ছি 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 বাবা, এ তুমি কি বলছো? তুমি আমার কাছে মার্জনা চেও না বাবা, তাহলে যে আমার বড় পাপ হবে। আজ তুমি না থাকলে কি সাংঘাতিক বিপদটাই না ঘটতো, তা ভাবতেই আমার গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠছে। আচ্ছা সত্যবতী দেবী, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে কি আমি জানতে পারি যে আসলে ঠিক কি কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ বাবা, হ্যাঁ, অবশ্যই জানতে পারো। তোমাকে তো বলতেই হবে, কারণ আমি যে বেশ বুঝতে পেরেছি বকুলকে যদি কেউ এই অবস্থা থেকে বের করে আনতে পারে তাহলে তা তুমিই পারবে। তুমি ছাড়া অন্য কারোর পক্ষে এ কাজ সম্ভব নয়। এই কয়েকদিনে তো আর নেহাত কম কিছু চেষ্টা করলাম না, কোনো কিছুতেই তো কোনো লাভ হলো না। যাকে তুমি খানিকক্ষণ আগেও দেখলে না, তার নাম বকুল। সে আমার একটা মাত্র ছেলের বউ। মাত্র কিছু মাস আগেই আমি বকুলকে পছন্দ করে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে এই পরিবারে বউ করে আনি। ওই যে কথায় বলে না, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, বকুলও ছিল একেবারে ঠিক তাই। জানো, সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে আজ থেকে 7 দিন আগে ঘটলো এই সর্বনাশা বিপত্তি। আমি অধিক কৌতূহলের সাথে সত্যবতী দেবীর উদ্দেশ্যে প্রশ্ন করলাম। কেন সত্যবতী দেবী? আজ থেকে ঠিক 7 দিন আগে কি এমন ঘটলো যার কারণে একটা সুস্থ স্বাভাবিক মেয়ে এরকমভাবে বদলে গেল রাতারাতি? সত্যবতী দেবী পাশে রাখা পান পাত্রের ঢাকনাটা নামিয়ে সবটুকু জল ঢকঢক করে গলাধঃকরণ করলেন। তারপর জোরে জোরে বার কতক নিঃশ্বাস নিয়ে নিচু গলায় ভীষণ রকম ভয়ে ভয়ে বলতে শুরু করলেন। বাবা তারানাথ, আমাদের এই রায়বাড়ির একেবারে ঈশান কোণ বরাবর একটা বিশাল বড় বাঁশ ঝাড় আছে। আজ থেকে অনেক বছর আগে যখন আমি প্রথমে এই বাড়িতে বউ হয়ে আসি, তখন আমার শাশুড়ি মা আমায় কাছে ডেকে বলেছিলেন আমি যেন কখনো কোনো অবস্থাতেই সন্ধ্যার অন্ধকার নামার পর ওদিকে না যাই। এ বিশাল রায়বাড়ির যে সমস্ত কক্ষের জানালা দিয়ে ঈশান কোণের অভিশপ্ত বাঁশঝাড় দেখা যায়, সকলে বলে ওদিককার বাতাস নাকি ভয়ানক অশুভ। আমি আমার শাশুড়ি মায়ের কথা শুনে তো অবাক হয়েছিলাম, সাথে মনের মধ্যে ভীষণ কৌতূহল হয়েছিল। হঠাৎ করে এইরকম একটা নিষেধাজ্ঞার পেছনে প্রকৃত কি কারণ থাকতে পারে সে বিষয়ে জানতে উদ্গ্রীব হয়ে উঠি, কিন্তু সেই সময় আমার শাশুড়িকে কোনো প্রশ্নই করতে পারিনি। বুঝতেই তো পারছো, তখনকার দিনে নতুন বউদের এত প্রশ্ন করা যেত না। পরবর্তীতে ধীরে ধীরে জানতে পেরেছি ওই বাঁশঝাড়ের মধ্যে নাকি এমন কোনো কিছুর বাস যা সাধারণ মানুষের জন্য একেবারেই ভালো বা কল্যাণকর নয়। রাত বিরেতে তাদের নাম নাকি গুণা করে মুখে নিতে নেই। পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে ওই ঈশান কোণের বাঁশঝাড় একেবারে অভিশপ্ত ভৌতিক। রাতের অন্ধকারে তো বহু দূরের কথা, দিনে দুপুরেও খটখটে আলোতে মানুষজন পা রাখে না ওদিকে। কুকুর, বিড়াল, ছাগল, গরু, মোষ কেউই যায় না। আমার ছেলে রামচরণের সাথে বকুলের বিয়ে দিয়ে বকুলকে এই বাড়িতে বউ করে নিয়ে আসার পরে আমি সমস্ত কিছু খোলসা করে বলি, কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে বকুল এই সমস্ত ঘটনার সত্যতা যাচাই করার জন্য সেদিন গভীর রাতে ওরকম এলোকেশি অবস্থায় ঘরের বাইরে সকলের অজান্তেই ওরকম চলে যাবে, ওই ঈশান কোণের দিকে হাঁটা লাগাবে। উফ, সেই রাতের কথা ভাবতে আমার গায়ে যেন একেবারে কাঁটা দিয়ে ওঠে। যে কাজ আজ অবধি কেউ করেনি
তা করার দুঃসাহস বকুল দেখায়। সে নিজেও জানতো না এতে তার কত বড় বিপদ হতে পারে। ওই যে কথায় বলে না, ওদিক কৌতূহল ভালো নয়, ওদিকে বকুলের ওই কৌতূহলই ওর কাল হয়ে দাঁড়ালো। একজন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মেয়ে বদলে গেল চোখের নিমেষে। বকুলের প্রাণপণ চিৎকার শুনে আমরা পরিবারের সকলে ঘুম থেকে উঠে সারা বাড়িতে বকুলকে খুঁজে না পেয়ে শেষমেশ মশাল হাতে ঈশান কোণের বাঁশঝাড়ের নিকটে গিয়ে তার জ্ঞানহীন দেহটা উদ্ধার করি। তারপর দিন সকাল থেকেই বকুল এমন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সময় যত বয়ে চলে ততই তার পাগলামি আরো বেড়ে যায়। সে এমন এমন কাজ করে যা করার কথা আমরা কল্পনাতেও ভাবতে পারি না। এদিকে আমাদের রায়বাড়ির যথেষ্ট সম্মান রয়েছে সমগ্র তল্লাটের মধ্যে। নতুন বইয়ের এরকম আচরণ, এটা যদি 5 কান হয় তাহলে আমাদের এই সম্মান আভিজাত্য সবকিছু একেবারে ধুলোয় মিশে যাবে এক নিমেষে। তাই তো বকুলের কথা আমরা গ্রামের প্রত্যেকের কাছে গোপন করে রেখেছি। এই বাড়িতে যে কয়েকজন বিশ্বস্ত কর্মচারী রয়েছে, কেবলমাত্র তারাই জানে বকুলের এমন অবস্থার কথা। শেষের এই কয়েকদিন বকুল সব কিছু ছাপিয়ে যায়। তাই আমরা এক প্রকার বাধ্য হয়েই ওকে ঘরের মধ্যে বন্দি করে রাখি। আচ্ছা বেশ, ঠিক আছে সত্যবতী দেবী, আপনার সমস্ত কথাই তো আমি মনোযোগ সহকারেই শুনলাম। এবার আপনি আমাকে একবার আপনাদের বাড়ির বাইরে সেই ঈশান কোণের দিকে নিয়ে চলুন। আমি একটিবার ওই জায়গাটা নিজের চোখে প্রত্যক্ষ করতে চাই। তবে আপনি সামান্যতম ভয় পাবেন না, আমি আপনার সাথে রয়েছি, আপনার কোনো ক্ষতি হবে না। আমার এই কথা শোনার পর সত্যবতী দেবের চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারলাম তিনি অন্তরে বেশ ভয় পেয়েছেন। তবে মুখের মাধ্যমে ভাষায় সেই ভয়ের বহিঃপ্রকাশ করলেন না তিনি। হয়তো আমার ওপর ভরসা করেছিলেন বলেই অমনভাবে বাঁশঝাড়ের নিকটে যাওয়ার ক্ষেত্রে কোনো আপত্তিই করলেন না। রায়বাড়ির প্রধান গৃহকর্ত্রীর দেখানো পথ অনুসরণ করে আমি হাঁটতে হাঁটতে সেই উপস্থিত হলাম একটি বিশাল বড় বাঁশঝাড়ের নিকটে। তবে সেখানে গিয়ে উপস্থিত হওয়ার আগে অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা আমাদের দুজনের দেহ বন্ধন করে নিলাম। নিজেদের আত্মরক্ষার জন্য সমগ্র জায়গাটা জুড়ে কেমন যেন একটা অন্ধকারের আস্তরণ নেমে এসেছে। ঠিক রায়বাড়ির মাথায় যেমন মহাশূন্য হতে কালো ধূসর অন্ধকার নেমে আসে, তা ছড়িয়ে পড়েছে ঠিক সেরকমই এক অস্বাভাবিক অতি প্রাকৃতিক আধারের আস্তরণ নেমে এসে তার লেপ্টে পড়েছে সমগ্র তল্লাট জুড়ে। বিশাল বড় বড় প্রকাণ্ড লম্বাটে বাঁশ গাছগুলো একে অপরের সাথে এমনভাবে গায়ে গা মিশিয়ে বেড়ে উঠেছে যে দিবালোকের স্বল্প আলো নিচে নেমে আসছে না। বিশাল বড় বড় বাঁশ গাছগুলির পাতা মৃদুবন্ধ শীতল বাতাসে তীর তীর করে কেঁপে উঠছে বারংবার। তবে সেই বাঁশ গাছের সন্নিকটে এসে উপস্থিত হওয়া মাত্রই আমি যে ঝাঁঝালো আষ্টে জাতীয় বিশ্রী গন্ধের টের পেলাম, তা আমি আমার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে এই গন্ধ মোটেও স্বাভাবিক নয়। সত্যবতী দেবী যা বলেছেন আখেরে তা কোনো অংশে মিথ্যে বা ভুল না। সত্যি ওখানে রীতিমতো এক অতিলৌকিক শক্তির উপস্থিতি আমি টের পেলাম। বেশ খানিকটা সময় একভাবে দাঁড়িয়ে থেকে পলকহীন চোখে নিখুঁতভাবে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে অবশেষে আমি সত্যবতী দেবীর দিকে তাকিয়ে চোখের ইশারা করতেই তিনি ফেরার পথ ধরলেন। আমিও তার পিছু পিছু হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম রায়বাড়ির অন্দরমহলে। ততক্ষণে মৃত্যুপুরের ন্যায় থমথমে নীরবতায় পরিপূর্ণ হয়ে উঠেছে সমস্ত বড় বাড়িটা। সেই নীরবতার মাত্রা এতটাই বেশি যে কোথাও যদি সামান্য একটা ছুঁচো পড়ে তাহলে সে আওয়াজও বুঝি কানে তালা ধরিয়ে দিতে পারবে অনায়াসে। সত্যবতী দেবী এবং আমি বৈঠকখানায় মুখোমুখি রাখা দুটি বেতের মোড়ার ওপর বসলাম। এতক্ষণে কাজের মেয়ে এসে আমাদের জন্য চা আর কিছু জল খাবার দিয়ে গেল। সত্যবতী দেবী আমার দিকে তাকিয়ে প্রবল উত্তেজনাপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, বাবা তারানাথ,
সবটাই তো তোমাকে দেখালাম। এবার বলো, কি বুঝলে তুমি? দেখুন সত্যবতী দেবী, আপনার মুখ থেকে সমস্ত ঘটনার বিবরণ শুনে এবং সচক্ষে সব কিছু প্রত্যক্ষ করে আমি একথা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে আপনি আমায় যা বলেছেন তার এক বর্ণ অসত্য কথা কিছু নয়। সত্যি আপনাদের বাড়ির বাইরে ঈশান কোণে যে বিশাল বাঁশ ঝাড় রয়েছে, সেখানে এক বা একাধিক অত্যন্ত ভয়ানক হিংস্র অতৃপ্ত আত্মার উপস্থিতি টের আমি পেয়েছি। তবে এবার মূল বিষয়টা হলো, সেই অতৃপ্ত আত্মাটি আপনার একমাত্র পুত্রবধূকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে সম্পূর্ণরূপে। এই অতৃপ্ত আত্মার হাত থেকে আপনার পুত্রবধূকে রক্ষা করতে হবে এবং এই বাড়ির সংলগ্ন অঞ্চল থেকে যাবতীয় অশুভ শক্তি চিরতরের জন্য বিতাড়িত করতে হবে। এগুলোই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ। তারানাথ, তারানাথ, তুমি পারবে বাবা, তুমি পারবে বকুলকে আবার আগের মতন সুস্থ করে দিতে। সত্যি কথা বলতে কি, বকুল এরকম অবস্থা আমি আর আমার ছেলে রামচরণ আমরা কেউই একেবারে মেনে নিতে পারছি না। দু চোখ ভরা শত শত স্বপ্ন আর বুক ভরা হাজারো আশা নিয়ে এই বাড়ির বউ করে এনেছিলাম, কিন্তু কোথা থেকে যে কি ঘটে গেল বাবা। আহা সত্যবতী দেবী, আপনি এখনই এতটা ভেঙে পড়লে তো চলবে না। নিজের মনকে শক্ত করুন। বিপদের সময় একেবারেই দুর্বল হয়ে পড়তে নেই যে, বরং কঠিন হতে হয়। তা না হলে বিপদের মোকাবেলা করবেনটা কি করে? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করব আপনাদের রায়বাড়ির নতুন বউ বকুলকে পূর্বের অবস্থায় আমি ফিরিয়ে দেব। তবে এক্ষেত্রে আপনাকে সাহায্য কিন্তু করতে হবে। হ্যাঁ বাবা, বলো না, বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। দেখুন সত্যবতী দেবী, আমি আগামীকাল মধ্যরাতের বিশেষ প্রহরে এক শুভতিথি যোগ আরম্ভ হলে আপনাদের এই রায়বাড়ির মধ্যে একটি তন্ত্রক্রিয়া এবং যজ্ঞে বসব। সেই যজ্ঞের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু আপনি আনিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং আপনিও আপনার পুত্রকে কাল সর্বক্ষণ আমার সঙ্গে উপস্থিত থাকতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, আপনাদের এই রায়বাড়ির মধ্যে যতক্ষণ মানুষ রয়েছে তাদের প্রত্যেককে আপনি কাল ছুটি দিয়ে দিন, কারণ সেই যজ্ঞের সময় এমন এমন কিছু ঘটনা ঘটবে যা যত লোক সমাজের সম্মুখে কম আসে ততই মঙ্গল। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি ঠিক যেমনটা বলবে আমি তেমনটাই করব। রামচরণকে আমি আজই বলে দেব কাল সারাদিন যেন বাড়িতে না থাকে, কোনো কাজে যেন বাইরে না বের হয়। আর তোমার যা সমস্ত কিছু সামগ্রীর প্রয়োজন হবে সব কিছু আমাকে একখানি পত্রের মধ্যে লিখে দাও, আমি সব কিছু আনিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এক টানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই এইবার একটু থামলেন। আমি এবং কিশোরী তার দুই চোখের অস্থিরতা ও শরীরের মধ্যে ছড়িয়ে পড়া চাঞ্চল্য ভাব দেখেই বুঝতে পারলাম দীর্ঘক্ষণ বিরামহীনভাবে গল্প বলার পর তার এবার একটা বিরতি নেওয়ার সময় হয়ে এসেছে। ঠাকুরমশাই আমাদের চোখের ইশারায় ঘরের ভেতরে যাওয়ার কথা বলে সোজা তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়িয়ে পা বাড়ালেন ঘরের দিকে। আমি এবং কিশোরী আমরা দুজনে একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করলাম। কিশোরীর এই রকম বিরতি পর্ব একেবারেই অপছন্দের একটি বিষয়, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের এখানে করণীয় কিছুই করার নেই। ঠাকুরমশাইয়ের গল্প সঠিকভাবে শুনতে হলে তামাক সেবনের জন্য এই বিরতি নেওয়ার বিষয়টি মেনে নিতেই হবে। চলো ভাইয়া, এই সুযোগে বরং আমরাও দুটো সিগারেট ধরিয়ে নিই নাকি, খাওয়া যাক, তা না হলে সময়টা কিছুতেই কাটবে না। কিশোরী সিগারেটের প্যাকেট খুলে দুটো সিগারেট বের করে একটা বাড়িয়ে দিল আমার দিকে এবং অপরটা নিজে নিল। সিগারেটে আগুন ধরিয়ে আমি এবং কিশোরী আমরা দুজন মিলে একসাথে তাকালাম বাইরের নিকষ কালো অন্ধকারে ডুবে থাকা পরিবেশটার দিকে। আর সেদিক পানে তাকাতেই মনে হলো কেউ বুঝি অসংখ্য অগণিত দোয়াতের কালি কালো কালির মতো কোনো অজানা তরল ঢেলে দিয়েছে মহাশূন্য হতে ধরাতলের পানে। আর তাতেই
এই রকম নিশ্চিদ্র গাঢ় অন্ধকার ছড়িয়ে পড়েছে দিকবিদিক জুড়ে। কালো আকাশের বুকে মাঝে মধ্যেই লকলকে ময়াল সাপের মতো খেলা করছে বিদ্যুতের ছটা। বৃষ্টির মাত্রা কমার বদলে এই কিছু সময়ের মধ্যে আরও মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে আমরা নিজেদের মধ্যে টুকিটাকি নানান গল্পগুজব করছিলাম। হঠাৎ করে এমন সময় রান্নাঘরের ভেতর থেকে ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি বেরিয়ে এসে আমাদের কাছে তক্তপোষের ওপর বসে খানিক আবদারের ভঙ্গিতে বলল, কাকাবাবু, আপনারা আমার জন্য একখানি চুল বাঁধার ফিতে এনে দেবেন? আসলে আমার আগের ফিতেখানি বেশ কিছুদিন হলো ছিঁড়ে গিয়েছে। ছোট্ট মেয়েটার করুণ মুখের অবস্থা দেখে আমার এবং কিশোরী আমাদের দুজনেরই বুক একেবারে যেন মোচড় দিয়ে উঠল। সত্যি কথা বলতে চারিকে আমরা বরাবরই বড্ড বেশি ভালোবাসি এবং স্নেহ করি। চারির কথা শুনে আমি বললাম, তুমি এভাবে বলছো কেন চারিমা? অবশ্যই এনে দেব, আমরা তো আর জানতাম না। ঠিক আছে, কাল সকালের দিকে আমি একবার এসে তোমার জন্য চুল বাঁধার লাল ফিতে, এক শিশি মাথায় মাখার সুগন্ধি তেল আর কয়েক গাছা কাঁচের চুড়ি দিয়ে যাব। সামনেই তো পুজো, তুমি ওগুলো ব্যবহার করো কেমন? আমার কথা শুনে চারির মুখমণ্ডল জুড়ে একটা অদ্ভুত অকৃত্রিম হাসির আভা ফুটে উঠল। সৌজন্যমূলক মৃদু মিষ্টি হাসি হেসে মেয়েটা তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়িয়ে আবার চলে গেল রান্নাঘরের দিকে। চারি চলে যাওয়া মাত্রই ঠাকুরমশাই এসে উপস্থিত হলেন। হাতে তার জ্বলন্ত গড়গড়া নলে মুখ ঠেকিয়ে সশব্দে ধোঁয়া ছেড়ে তিনি নিজে থেকেই বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। সত্যবতী দেবীকে আমি যা সমস্ত জিনিসপত্র আনার কথা কাগজে লিখে দিয়েছিলাম সে সমস্ত কিছু তিনি লোক পাঠিয়ে আনিয়ে দিলেন স্থানীয় বাজার থেকে। আমার কথা মতোই পরের দিন সকাল হতে রায় বাড়িতে কাজ করা সমস্ত পুরুষ এবং মহিলাদের সেই দিনকার মতো ছুটি হয়ে গেল। প্রাসাদ সমতুল্য বিশাল বড় অট্টালিকা সহসা হয়ে উঠল একেবারে জনমানবহীন। ওই বৃহৎ বাড়ির মধ্যে রইলাম কেবল আমরা হাতে গোনা কয়েকজন মানুষ। আমি সত্যবতী দেবী, তার পুত্র রামচরণ ও কক্ষের মধ্যে বন্দি অবস্থায় থাকা রায়বাড়ির নববধূ বকুল। বকুলের শারীরিক অবস্থা আমার মোটেও ভালো ঠেকল না। তার শরীরের উষ্ণতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। জ্বরের ঘোরে ক্রমাগত ভুল বকে চলেছে মেয়েটা। সে বিশাল আকার বড় বাড়ি একেবারে হয়ে উঠল পিশাচপুরের ন্যায় রহস্যের আবরণে মোড়া। সমগ্র বাড়ি একেবারে থমথমে রূপ নিল। বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড়ের পূর্বে ঠিক যেরকম শব্দহীন হয়ে পড়ে প্রকৃতি, একেবারে সেই রকম অবস্থা হয়েছিল রায়বাড়ির অন্দরমহলে। সারাদিন উপবাস থেকে বিকেলে সূর্যদেব পশ্চিম দিগন্তে ঢলে পড়লে আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সত্যবতী দেবী এবং রামচরণের উদ্দেশ্যে বললাম, এবার আমি তন্ত্রকে আরম্ভ করব। আপনাদের এর পূর্বেও বলেছি, তবে আবারও বলে রাখছি, আজ আপনারা এমন অনেক কিছু দেখবেন যা এর আগে কখনো দেখেননি, কিংবা এমন অনেক ঘটনা যে বাস্তবের মাটিতে ঘটতে পারে তা হয়তো কল্পনাও করেননি। আপনারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় নিজেদের সংযত করে রাখবেন, এটাই আমার অনুরোধ। আমার আদেশ ছাড়া কোনো কাজ করবেন না। নিজেদের মধ্যে অযথা কথাবার্তা বলবেন না, এতে আমার কাজে বিঘ্ন ঘটতে পারে। আর আমার কাজে সামান্যতম বিঘ্ন ঘটলে এর পরিণাম হতে পারে সাংঘাতিক। আমার কথা শুনে সত্যবতী দেবীর পুত্র রামচরণ দুই হাত জড়ো করে বলল, আপনি কোনো চিন্তা করবেন না চক্রবর্তী মশাই, আপনি ঠিক যেরকমটা বলছেন সেরকমটাই হবে।
আপনার নির্দেশ ছাড়া আমরা কেউ কোনো কাজ করতে যাব না নিজে থেকে। রামচরণের কথা শুনে আমি এবার পূর্ব থেকে প্রস্তুত করে রাখা দুটি বৃহৎ আকারের তাবিজ লাল সুতোর সঙ্গে বেঁধে দিলাম তাদের মা ও পুত্রের হাতে। বললাম, এগুলো কোনো সাধারণ তাবিজ নয়, এগুলো মহা শক্তিশালী রক্ষা কবচ। যতক্ষণ না আজকের এই যজ্ঞ সমাপ্ত হচ্ছে তারা যেন রক্ষা কবচ কোনোভাবেই না খুলে ফেলে। এরপরে আমি আমার পরমেশ্বর কাল ভৈরব এবং মধু সুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাদের প্রত্যেকের গাত্রবন্ধন করলাম। বেশ অনেকটা পরিমাণ গুঁড়ো সিঁদুর হাতের মুঠোয় নিয়ে ঠিক যে কক্ষের মধ্যে বকুলকে রাখা হয়েছিল সেই কক্ষের বাইরে চৌকাঠ গোড়ায় আমি এক বিশেষ চিহ্ন অঙ্কন করলাম। প্রথমে একটি গোলাকার বৃত্ত এবং সেই গোলাকার বৃত্তকে ঘিরে একটি ত্রিভুজ এবং ত্রিভুজের বাইরে বেশ বড় আকারের চতুর্ভুজ। সিঁদুরের সাথে সরিষার তেল মিশিয়ে শ্বেত পাথরের মেঝেতে একটি রেখা অঙ্কন করলাম। তেল সিঁদুরের সরু রেখা লম্বা হয়ে এসে মিশল আমার যজ্ঞবেদীর স্থানে। যাবতীয় উপকরণ সমস্ত কিছুই হাতের নাগালে সাজিয়ে নিয়েছিলাম। এবার যজ্ঞকার সুনির্দিষ্ট পদ্ধতিতে একে একে সাজিয়ে অগ্নি দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুকনো পাট কাঠিতে আগুন ধরিয়ে যজ্ঞের কাঠে আগুন জ্বালালাম। বদ্ধ ঘরের বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ল এক অতীব সুন্দর গন্ধ। আমি বৈদিক ভাষায় মন্ত্রপাঠ আরম্ভ করলাম আর তার মধ্যে ঘিয়ের আহুতি দিতে লাগলাম সেই জ্বলন্ত আগুনের লেলিহান শিখার মধ্যে। আমি এবং কিশোরী বিহুবল নয়নে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ঠাকুর মশাইয়ের বলা বর্ণনা। আচমকা কড়কড় শব্দে কাছে পিঠে কোথাও বজ্রপাত ঘটল। বিদ্যুতের সাদা আলোর ঝলকানিতে আমরা দুই হাত দিয়ে কান চাপা দিলাম আর তার সাথে সাথেই কানে তালা ধরানো ভীষণ শব্দ হলো। ঠাকুর মশাই গল্প বলা থামালেন না। তিনি বলতে থাকলেন, নানান ধরনের মন্ত্রপাঠ এবং উপাচার ক্রিয়া করতে করতে কতখানি সময় যে বয়ে গেল সেই হিসেব আমি দিতে পারবো না। যজ্ঞের হোমকুণ্ডের ঠিক অপর প্রান্তে অর্থাৎ আমার একেবারে মুখোমুখি দুটি আসন পাতা ছিল। সেই আসনের মধ্যে বসেছিলেন সত্যবতী দেবী এবং তার পুত্র। নিজ স্থানে তারা উভয়ই বসে রইল এবং সেই মহাযজ্ঞের যাবতীয় ক্রিয়াকলাপ দেখতে থাকলো। সময়ের সঠিক হিসাব বলতে না পারলেও রাত্রি যে তখন বেশ গভীর তা আমি খুব সহজেই বলতে পারি। আচমকা বাইরে থেকে একদল শৃগাল ডেকে উঠল। যদিও প্রথমে সেগুলো শৃগালের গর্জন বলে মনে হলেও পর মুহূর্তেই মনে হলো সেগুলো যেন শৃগাল নয়, বরং নরকের অতল অন্ধকার থেকে উঠে আসা রক্তলোভী পিশাচ, যারা আকষ্ট রক্তপানের আশায় ছটফট করছে বাইরে। তোমাদের ভাষায় বলে সঠিকভাবে বোঝাতে আমি পারবো না হে কিশোরী। সে সমস্ত গর্জন আসলে ঠিক কতটা যে সাংঘাতিক, কতটা যে হিংস্র ভয়ানক ছিল, সেরকম আওয়াজ তোমরা কেউ কোনোদিনও শোনোনি কখনো। সেরূপ হাড় হিম করা শব্দ কোনো ইহ জগতের প্রাণী মুখ থেকে নিগত করতে পারে না। সত্যবতী দেবী এবং রামচরণের অবস্থা হয়ে উঠল যথেষ্ট শোচনীয়। আমি এরকম আধি ভৌতিক অতিলৌকিক পরিবেশের সাথে পরিচিত হলেও তারা কিন্তু একেবারে অপরিচিত। তরতর করে ঘামতে লাগলেন তারা। তাদের চোখ মুখের অভিব্যক্তি হয়ে উঠল আতঙ্কগ্রস্ত, রক্তশূন্য ফ্যাকাশে। কিন্তু আমি স্থির নয়নে সংকুচিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে এ কথাই বোঝালাম যে তারা যেন ভয় না পায় কোনো কিছুতেই। বাইরে অন্ধকার জগতে রীতিমতো কারা যেন দাপাদাপি আরম্ভ করলো। একটা আধটা নয়, শত শত হাজারো হাজারো নরকঙ্কাল যেন অমানিসার আধার রাতে উঠে এসেছে মাটির তল থেকে। তারা বুঝে নিজেদের হাড়ে খড়াখড় শব্দ তুলে পাগলের ন্যায় নৃত্য আরম্ভ করেছে।
ঈশান কোণ বরাবর থাকা বাঁশ ঝাড়গুলো একে অপরের সাথে গায়ে গা ঘষে এক অদ্ভুত ঘর্ষণজনিত আওয়াজের সৃষ্টি করেছে। সেই বাঁশ ঝাড়ের মধ্যে থেকে কারা যেন খিলখিল করে অট্টহাসি হেসে উঠেছে। আমি ডান হাতের মুঠোয় বেশ কিছুটা ধনু নিয়ে তা ছুঁড়ে দিলাম আগুনের মধ্যে, আর সাথে সাথে দপ করে সেই আগুনের শিখা বেড়ে গেল। সত্যবতী দেবী এবং রামচরণের উদ্দেশ্যে আমি বললাম, আপনারা নিজের আসন ছেড়ে কিন্তু একদম উঠবেন না। মানসিকভাবে নিজেদের প্রস্তুত করুন, আরও অনেক কিছুই করতে বাকি রয়েছে। আমার মুখের কথা শেষ হবার পূর্বে রায়বাড়ির সমস্ত কাচের জানালা একসাথে অস্বাভাবিকভাবে ঝনঝন শব্দ করে ভেঙে গড়িয়ে পড়ল নিচের মেঝেতে। বাইরে কারা যেন মহা আনন্দে এবং সীমাহীন উল্লাসে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির বিকট শব্দ যেন ধ্বনিত প্রতিধ্বনি হচ্ছিল সমগ্র রায়বাড়ির প্রতিটি দেওয়ালে। ধাক্কা খেয়ে কাঁচ ভাঙা হা হয়ে থাকা জানলাগুলির মধ্য দিয়ে বাইরের কনকনে ঠান্ডা বাতাস হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়ে বাড়ির অন্দরমহলে, একেবারে শীতল করে তোলে। সেই শীতলতার মাত্রা এতটাই বেশি যে আমাদের মনে হলো সাক্ষাৎ শৈত্যপ্রবাহের ন্যায় দামাল সর্দি বাতাস বইছে এলো পাথাড়িভাবে। বিশাল বড় বন্ধ মেহগনি কাঠের সদর দরজার উপর ওদিক থেকে কারা যেন একের পর এক তীক্ষ্ণ ধারালো নখের আঁচড় কাটতে লাগলো ক্ষিপ্রভাবে। সত্যবতী দেবী এবং তার পুত্রের দিকে তাকিয়ে আমি দেখলাম তাদের মুখ একেবারে শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে, হাত পা যেন পেটের ভেতরে সিঁধিয়ে যাওয়ার উপক্রম। তীব্র শীতল বাতাস বুঝে যজ্ঞের পবিত্র আগুন নিভিয়ে দিতে চায়, কিন্তু কিছুতে আগুন নিভতে দিলে চলবে না, তাহলে অনর্থ ঘটে যাবে। যজ্ঞের আগুনই হলো একমাত্র শুভ শক্তির উৎস। এই পবিত্র আগুন যদি নিভে যায় তাহলে আর রক্ষে নেই, আমাদের প্রত্যেকের মৃত্যু অবধারিত। আমি নির্লসভাবে চেষ্টা করতে লাগলাম সেই বাতাসের হাত থেকে আগুনকে রক্ষা করার জন্য, কিন্তু ক্রমেই সে আগুন নিভু নিভু হয়ে আসছিল। তবে আমিও তারানাথ তান্ত্রিক, এত সহজে হাল ছাড়ার মানুষ আমি নই। জীবনে নানান সময়ে নানান ভয়ঙ্কর ও অতি ভৌতিক ঘটনার সাক্ষী আমি হয়েছি। স্বচক্ষে প্রত্যক্ষ করেছি অনেক কিছু। তাই আমি মনের সবটুকু শক্তি একত্রিত করে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবকে স্মরণ করে সে আগুনের শিখা আরও জোরালোভাবে বাড়িয়ে তুললাম। রায়বাড়ির অন্দরমহলে ততক্ষণে সেই কনকনে ঠান্ডা কালো বাতাস নিজের মধ্যে পাক্ষে রীতিমতো এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি করেছে। সমস্ত জানালার কাঁচ ভেঙে বাইরের অমাবস্যা রাতের মধ্যে থেকে যেন বিষাক্ত বাতাস অনর্গল বাধাহীনভাবে ঢুকে আসছে বাড়ির অন্দরমহলে, এবং সেই বাতাসই অসৎ উদ্দেশ্যে ধ্বংস অভিপ্রায় অশুভ ইঙ্গিতে পাক খেয়ে আরম্ভ করেছে। বাড়ির অন্দরমহলের মধ্যে থাকা সমস্ত কাঁসার বাসনপত্র ঝনঝন শব্দ করে নিচে পড়ে গেল। বড় বড় কাপড়ের পর্দা ছিঁড়ে সেই হাওয়ার সাথে মৃত অশরীরী প্রেতাত্মার মতন পাক খেতে লাগলো। বিশাল বড় দামি কাঠের আসবাবপত্র মাটিতে পড়ে ভেঙে চুরে একাকার। আমি এবার অন্তিম আহুতি দিলাম আগুনের মধ্যে, আর সাথে সাথেই বাড়ির ভেতর থেকে মরমর শব্দে একটা বিশাল কাঠের দরজা ভেঙে পড়ল, সকলকে চমকে দিয়ে। যে কক্ষের মধ্যে বকুলকে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দরজা বর্তমানে মেঝেতে লুটিয়ে পড়েছে কাটা কলা গাছের মতন, আর খড়ের ভেতর থেকে 4 হাত পায়ে ভর করে সরীসৃপ প্রাণীর মতন বেরিয়ে এসেছে বকুল। কিশোরী টান টান উত্তেজনায় তাকিয়েছিল তারানাথের দিকে। আমি প্রশ্ন করলাম, এরপর এরপর কি হলো ঠাকুরমশাই? আমি এবার রামচরণের উদ্দেশ্যে বললাম, একদম ভয় পাবে না রামচরণ, যাও, এই কাজ এবার তোমাকেই করতে হবে। তুমি এ জবা ফুল নিয়ে গিয়ে বকুলের একেবারে কপালের মাঝখানে চেপে ধরবা। ওকে নিয়ে এসো, বসাও, তারপর আমি যা মন্ত্র পড়ব সেই মন্ত্র পাঠ করবে তুমিও। মনে রেখো,
হাত আলগা করলে একেবারেই চলবে না। এই মন্ত্রপুত মা তারার আশীর্বাদ জবা ফুল ওর মধ্যে ললাটে চেপে ধরলে তবেই বকুলের শরীরের মধ্যে প্রবেশ করে থাকা সমস্ত অপশক্তি টেনে বের করে আনা সম্ভব হবে। আমার কথা মতোই কাজ করলো রামচরণ। হাতের মধ্যে জবা ফুল নিয়ে এসে ধীর পায়ে এগিয়ে গেল স্ত্রীর দিকে। এক ঝটকায় বকুলের মধ্য ললাটে সে চেপে ধরল ওই আশীর্বাদী ফুল, আর সাথে সাথেই প্রাণপণে তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল মেয়েটা। গরম লোহার পাত্রে ঠান্ডা জলের ছিটে পড়লে ঠিক সেরকমটা হয়, চরবার করে ওঠে, ঠিক সেরকমই করে উঠল বকুলের গোটা শরীর। একটি মাত্র জবা ফুল যেন বকুলের সর্ব অঙ্গে ফোস্কার সৃষ্টি করলো। কোনো মানুষের শরীরে গরম লোহার শালাকা দিয়ে আঘাত করলে ঠিক যেরকমটা দগ্ধ পোড়া দাগের সৃষ্টি হয়, ঠিক সেরকমই কালো হয়ে উঠল তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। রামচরণ কোনো রকমে বকুলকে নিয়ে এসে বসলো যথাস্থানে, কিন্তু তখনও তার সেই হুঙ্কার আর্তনাদ কোনোটাই থামেনি। পিশাচিনের মতন কর্কশ গলায় বকুল দাঁতে দাঁত চিবিয়ে বলল, আমাকে 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 ছাড়ো, ছাড়ো বলছি। আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমার কথা অনুযায়ী রামচরণ শক্ত হাতের মুঠোয় ধরে থাকলো সেই জবা ফুল। বকুলের কোনো কথাই সে বিশেষ কর্ণপাত করল না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে নেতিয়ে পড়ল বকুল। ওর শরীরের মধ্যে এতক্ষণ যে ভীষণ অস্বস্তিটা হচ্ছিল তা এক লহমায় থেমে গেল। ঘরের মধ্যে যে ভীষণ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল তাও ক্রমশ কমতে শুরু করলো। সত্যবতী দেবীকে আমি প্রদীপ জ্বালাতে বললাম। অসংখ্য অগণিত মৃৎ প্রদীপের উজ্জ্বল সোনালী আলোর শিখায় ঝলমল করে উঠল গোটা রায়বাড়ি। অশুভ অশনি ঝড়ের নিষ্পত্তি ঘটার পর কেবলমাত্র ধ্বংসস্তূপের ন্যায় চারিদিক পড়ে রইল সমস্ত ভাঙাচোরা জিনিসপত্র, বাসন, কাপড়ের টুকরো ইত্যাদি ইত্যাদি। রামচরণের কোলের মধ্যে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল বকুল। আমি বললাম, আর কোনো চিন্তা নেই বকুল, সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, ওর শরীর কিন্তু এখন বড্ড দুর্বল। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে গেলে বেশ কয়েকটা দিন ওকে একেবারে বিশ্রামের মধ্যে থাকতে হবে। সত্যবতী দেবী, আমি আমার কথা রেখেছি। আপনার একমাত্র পুত্রবধূকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, আপনাদের বাড়ির বাইরেও এই বাঁশ গাছ যুগের পর যুগ ধরে যে সমস্ত অশুভ অতৃপ্ত আত্মাদের বাসভূমি হয়েছিল তা আজ নষ্ট হয়ে গিয়েছে। আমার যা কিছু করার ছিল সেই সকল কাজ ইতিমধ্যে সমাপ্ত হলো। সত্যবতী দেবী, এবার আপনি উঠতে পারেন। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা। না না, ধন্যবাদ দিয়ে তোমায় আমি ছোট করতে চাই না। তুমি যেটা আজ আমাদের জন্য করলে, তোমার এই ঋণ আমি কোনোভাবেই শোধ করতে পারবো না বাবা। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম গো বাবা, কৃতজ্ঞ হয়ে রইলাম। ছি ছি সত্যবতী দেবী, আপনি দয়া করে এইভাবে বলবেন না। ধন্যবাদ যদি কাউকে দিতে হয় তাহলে আপনারা বরং তা পরমেশ্বরকে দিন, কারণ তিনিই মঙ্গলময়, তিনিই আপনাদের সকল বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। এরপর আর কি, তোমরা তো জানোই প্রয়োজন ফুরিয়ে গেলে আমি আর সেই স্থানে থাকি না। সেই দিনই আমি রায়বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে আবারও হাঁটা লাগিয়েছিলাম। ঠাকুরমশাইয়ের গল্প বলা শেষ হলে আমি আর কিশোরী ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম মঠ লেনের রাস্তায়। জমা জলের বুকে ধীরে ধীরে পা ফেলে আমরা হাঁটতে লাগলাম নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও রায়বাড়ির বউরানী। তারানাথের চরিত্রে প্রীতম, আত্মার চরিত্রে বন্নিশা, চারির চরিত্রে কস্তুরী, সত্যবতী বুড়ির চরিত্রে বর্ণালী। গল্প পাঠ, গল্পের সূত্রধর, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আমি সৌরভ, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।